ডিআর কঙ্গোতে ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে 131। ভাইরাসটি এখনও আফ্রিকাতে সীমাবদ্ধ, দাবি ট্রাম্পের। তেহরান ওয়াশিংটন চুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানালেন ট্রাম্প। ইরানে হামলার পরিকল্পনা স্থগিতের দাবি। এবং ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলায় নিহত 3, সন্দেহভাজন হামলাকারীর আত্মহত্যা। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমি লিনিয়া আফরোজ, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধ বন্ধে ইরান আমেরিকা চুক্তির ভালো সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রধান মিত্র দেশগুলোর নেতাদের অনুরোধে মঙ্গলবার ইরানে পূর্ব পরিকল্পিত হামলা স্থগিতের পর একথা বলেন তিনি। ট্রাম্প জানান, তেহরানের সাথে আলোচনা অব্যাহত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাব আর পাল্টা প্রস্তাবে আটকে দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে ইরান আমেরিকা যুদ্ধ বন্ধের আলোচনা। এর মধ্যেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে যে ইরানে নতুন করে সামরিক অভিযান শুরুর পরিকল্পনা করেছে ওয়াশিংটন, যদিও এ বিষয়ে কিছুই জানায়নি ট্রাম্প প্রশাসন। তবে স্থানীয় সময় সোমবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, মঙ্গলবার ইরানে বড় পরিসরে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের, যা আরব উপসাগরীয় দেশগুলোর অনুরোধে আপাতত স্থগিত করা হয়েছে। ট্রাম্প দাবি করেন, কাতার, সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাতের নেতারা তাকে ইরানে হামলা স্থগিত করার অনুরোধ জানিয়েছেন। ইরানের সাথে চলমান আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে বলে মনে করছেন আরব নেতারা, যে কারণে আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প আরও জানান, তাকে বলা হয়েছে যে ইরানের সাথে এমন একটি চুক্তি হতে যাচ্ছে যা আমেরিকার জন্য যথেষ্ট গ্রহণযোগ্য হবে। একই সাথে তিনি জোর দিয়ে বলেন, গ্রহণযোগ্য কোনো চুক্তি না হলে আমেরিকা যে কোনো মুহূর্তে ইরানের ওপর পূর্ণাঙ্গ ও বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত থাকবে। এর কয়েক ঘন্টা পরই এক সংবাদ সম্মেলনে ইরানের সাথে আমেরিকার একটি চুক্তিতে পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। আমরা আগামীকাল একটি বড় ধরনের হামলা চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। সৌদি আরব, কাতার, আরব আমিরাত এবং আরও কয়েকজনের অনুরোধে আপাতত কিছুদিনের জন্য হামলা স্থগিত রেখেছি। তারা মনে করছে আমরা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি। তারা বর্তমানে আমাদের এবং সরাসরি ইরানের সাথে আলোচনা চালাচ্ছে। এখন মনে হচ্ছে একটি চুক্তির খুব ভালো সম্ভাবনা রয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্সে দেয়া এক পোস্টে বলেন, আলোচনা মানে আত্মসমর্পণ করা নয়, দেশের মর্যাদা ও জনগণের অধিকার সমুন্নত রেখেই তেহরান আলোচনায় অংশ নিচ্ছে বলে স্পষ্ট করে জানিয়ে দেন ইরানি প্রেসিডেন্ট। তার দেশ কোনো অবস্থাতেই নিজেদের অধিকারের বিষয়ে এক চুলও ছাড় দেবে না বলেও জানান তিনি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান সংকট নিয়ে বেশ চাপে আছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ থামাতে তার সামনে এখন বড় কোনো সামরিক সুযোগ নেই বললেই চলে। ওয়াশিংটন পোস্ট বলছে, হঠকারী কোনো সিদ্ধান্ত নিলে উল্টো বিপদে পড়তে পারে আমেরিকা। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক শেষ করে খালি হাতেই দেশে ফিরেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী সচল করার বিষয়ে বেইজিং এর কাছ থেকে কোনো সাহায্য মেলেনি। 4-5 সপ্তাহে যে সংকট শেষ হওয়ার কথা ছিল তা এখন 3 মাসে গড়ালো। আমেরিকার অনেক সামরিক কর্মকর্তা ট্রাম্পকে আবারও ইরানে বোমা মারার পরামর্শ দিচ্ছেন। তবে টানা 38 দিন আমেরিকা আর ইসরায়েল মিলে তীব্র হামলা চালানোর পরও ইরানের 70 ভাগ মিসাইল আর 40 ভাগ ড্রোন এখনও অক্ষত আছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করার নীতিও উল্টো ফল দিয়েছে। আয়াতুল্লাহ খামেনি ও অন্যান্য সিনিয়র নেতাদের হত্যার পর ইরানের ক্ষমতায় এসেছে কট্টরপন্থী আমেরিকার হাজার হাজার সৈন্যকে শত্রুভাবাপন্ন একটি দেশের ভেতর মাসের পর মাস আটকে রেখে এই অভিযান চালানো অসম্ভব। সাবেক নেটো কমান্ডার জেমস স্টাভরিডিস স্পষ্ট জানিয়েছেন, গায়ের জোরে হরমুজ প্রণালী খুলে রাখতে একটি বিমানবাহী রণতরী, 80টি যুদ্ধবিমান,
ডজন খানেক যুদ্ধজাহাজ এবং 10,000 পর্যন্ত গ্রাউন্ড সৈন্য লাগবে। আর ইরানকে কাবু করতে সাগরপথে ট্রাম্প যে অবরোধ দিয়েছিলেন তাও কাজ করেনি, কারণ কিউবা বা নর্থ কোরিয়ার মতো ইরানও দশকের পর দশক আমেরিকার নিষেধাজ্ঞা সহ্য করে অভ্যস্ত। উল্টো এই দ্বিমুখী অবরোধের কারণে বিশ্ববাজারে তেলের দাম যেমন প্রায় 50% বেড়েছে, তেমনি আমেরিকার বাজারেও জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প মুখে যতই বড় জয়ের দাবি করুক না কেন, শুধু সামরিক শক্তি দিয়ে এই সংকট সমাধান করা যাবে না। বিশেষজ্ঞরা বলছেন, জেদ ধরে না রেখে তেহরানের সঙ্গে আলোচনায় বসাই হবে ট্রাম্পের জন্য একমাত্র বুদ্ধিমানের কাজ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আফ্রিকার দেশ DR কঙ্গো এবং উগান্ডাতে ইবোলা ভাইরাসে আক্রান্ত মৃত্যু ক্রমেই বাড়ছে। DR কঙ্গোতে এখন পর্যন্ত ইবোলায় মৃত্যু হয়েছে 131 জনের। আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে 5 শতাধিক মানুষকে। DR কঙ্গোতে ইবোলার প্রকোপ ও বিস্তারের গতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গ্রেবিসিয়াস। তবে প্রাণঘাতী এই ভাইরাস নিয়ে তীব্র আতঙ্কের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইবোলা এখনও আফ্রিকাতেই সীমাবদ্ধ আছে। প্রাণঘাতী ইবোলা ভাইরাস নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। এই ভাইরাস নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে ভাইরাসটি এখন পর্যন্ত আফ্রিকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি। সবকিছু নিয়ে আমি চিন্তিত, আর এটা তো অবশ্যই চিন্তার বিষয়। ভাইরাসটি এখন পর্যন্ত আফ্রিকার মধ্যেই আছে, তবে সেখানে এটি নতুন করে ছড়িয়ে পড়েছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে আফ্রিকায় অবস্থানরত এক আমেরিকার নাগরিক ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে ইবোলার বুন্দিবুজিও স্ট্রেন বা ধরনটি শনাক্ত হয়। আক্রান্ত ওই নাগরিক এবং তার সংস্পর্শে আসা ঝুঁকিপূর্ণ আরও 6 জনকে চিকিৎসার জন্য দ্রুত জার্মানিতে নেওয়া হচ্ছে। জার্মানির বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করে হোয়াইট হাউসের ডোমেস্টিক পলিসি কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর ডক্টর হেইডি ওভারটন বলেন, আমেরিকার চেয়ে জার্মানি কাছে হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আক্রান্ত আমেরিকান নাগরিক ও তার সংস্পর্শে আসা 6 জনকে জার্মানি নিয়ে যাওয়া হচ্ছে। ভাইরাস জনিত জ্বরের চিকিৎসার জন্য জার্মানি বিশ্বজুড়ে স্বীকৃত। আমরা তাদের ধন্যবাদ জানাই। সেখান থেকে চিকিৎসার জন্য এটি খুবই কম সময়ের ফ্লাইট। এই মুহূর্তে আমেরিকায় কোনো ইবোলা রোগী নেই এবং আমরা পরিস্থিতি এমনই রাখতে চাই। আমেরিকায় যেন ইবোলা ছড়াতে না পারে সেজন্য ইতিমধ্যেই সতর্ক অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং দক্ষিণ সুদানে গত 21 দিন ধরে অবস্থান করা নাগরিকদের ওপর সাময়িক প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়। একই সাথে সাধারণ আমেরিকানদের ওইসব অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রেও সতর্ক করে কর্তৃপক্ষ। এদিকে সোমবার কঙ্গোতে 4.7 টন জরুরি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে সংস্থাটি। এছাড়া DR কঙ্গোতে ইবোলার প্রকোপ ও বিস্তারের গতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস। রবিবার ভোরে আমি DR কঙ্গো এবং উগান্ডায় ইবোলা রোগের মহামারীর কারণে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছি। আমি এটা হালকাভাবে করিনি। এই মহামারীর ব্যাপকতা ও গতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। অন্যদিকে বর্তমানে বুন্দিবুজিও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো কোনো অনুমোদিত বা লাইসেন্সপ্রাপ্ত ভ্যাকসিন বিশ্ববাজারে নেই। কিছু পরীক্ষামূলক ভ্যাকসিনের ট্রায়াল চললেও তা ব্যবহারের জন্য এখনও পর্যন্ত প্রস্তুত নয় বলে জানায় চিকিৎসকরা। HM আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সাথে থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।
আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় স্টেটের স্যান ডিয়েগোর একটি মসজিদে 2 বন্দুকধারীর গুলিতে এক নিরাপত্তা কর্মী সহ 3 জন নিহত হয়েছে। পরে সন্দেহভাজন ওই 2 হামলাকারীকেও মসজিদের কাছে একটি গাড়ির ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। হামলা চালানোর পর তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটিকে ঘৃণামূলক অপরাধ বা হেট ক্রাইম হিসেবে তদন্ত করা হচ্ছে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এবার রক্তাক্ত হল পবিত্র মসজিদ প্রাঙ্গণ। মেক্সিকোর সীমান্ত সংলগ্ন অঞ্চলের সবচেয়ে বড় মসজিদ ইসলামিক সেন্টার অফ সান ডিয়েগোতে স্থানীয় সময় সোমবার সকালে বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনা ঘটে। পুলিশ বলছে, হামলার প্রায় 2 ঘন্টা আগে সন্দেহভাজন এক হামলাকারীর মা পুলিশকে ফোন করে জানান যে তার ছেলে কয়েকটি বন্দুক এবং গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। তার নিখোঁজ হওয়া এবং আত্মহত্যার ঝুঁকির বিষয়ে তদন্তের মধ্যেই মসজিদে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভবনের সামনে গুলিবিদ্ধ 3 জনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন নিরাপত্তা কর্মীও রয়েছেন, যিনি সাহসিকতার সাথে হামলাকারীদের প্রতিরোধ করেছিলেন। তার তৎপরতায় বড় ধরনের রক্তপাত এড়ানো গেছে বলে জানায় পুলিশ। মসজিদে হামলার পর কয়েক ব্লক দূরে একজন বাগান কর্মীর ওপর গুলির খবর আসে পুলিশের কাছে। এর কিছুক্ষণ পর মসজিদের কাছে একটি সড়ক থেকে 17 ও 18 বছর বয়সী 2 কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা 2 জন সন্দেহভাজন হামলাকারী এবং হামলা চালানোর পর তারা নিজেদের গুলিতেই আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, সন্দেহভাজন এক কিশোরের রেখে যাওয়া একটি চিঠিতে বিদ্বেষমূলক বক্তব্য ছিল। তবে চিঠিতে নির্দিষ্ট করে এই মসজিদ বা অন্য কোনো স্থান বা ব্যক্তির প্রতি সুনির্দিষ্ট কোনো হুমকির কথা উল্লেখ ছিল না। এছাড়া হামলার উদ্দেশ্য সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনাকে হেট ক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধ বিবেচনা করছে পুলিশ। ঘটনার তদন্তে সহায়তার জন্য এফবিআইকে তলব করা হয়েছে। এই ঘটনাকে ভয়াবহ পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন এআই এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে হেরে গেছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। প্রতিষ্ঠান সময়ের মূল আদর্শ থেকে বিচ্যুত হওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। তবে ক্যালিফোর্নিয়ায় একটি আদালত তার সব অভিযোগ খারিজ করে দিয়েছে। এই ঐতিহাসিক আইনি লড়াইয়ে প্রযুক্তি বিশ্বের জনকল্যাণমূলক আদর্শ ও অর্থ উপার্জনের গভীর দ্বন্দ্ব আবারও নতুন করে সামনে এলো। প্রযুক্তি বিশ্বের 2 পরাশক্তি ইলন মাস্ক এবং স্যাম অল্টম্যান, তাদের মধ্যে বহুল আলোচিত আইনি লড়াইয়ের অবসান হলো চ্যাট জিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই এর জয়ের মধ্য দিয়ে। 3 সপ্তাহের বিচার প্রক্রিয়া শেষে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ফেডারেল আদালতের জুরি বোর্ড সর্বসম্মতভাবে জানিয়েছে মামলা করতে অনেক দেরি করে ফেলেছেন মাস্ক, ফলে আইনি মারপ্যাঁচে খারিজ হয়ে যায় তার সব অভিযোগ। 2015 সালে একটি অলাভজনক সংস্থা হিসেবে যাত্রা শুরু করে ওপেন এআই, যার অন্যতম সহ প্রতিষ্ঠাতা ছিলেন ইলন মাস্ক। তার অভিযোগ, ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এবং প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান তাকে না জানিয়ে প্রতিষ্ঠানটিকে একটি লাভজনক ব্যবসায় রূপান্তর করেছেন। মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানির কাছ থেকে শত শত কোটি ডলার বিনিয়োগ নিয়ে ওপেন এআই তার প্রতিষ্ঠাকালীন মূল আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলেও অভিযোগ করেন মাস্ক। তবে ওপেন এআই এর আইনজীবীরা এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, উন্নত এআই তৈরির বিশাল খরচ মেটাতেই এই ব্যবসায়িক রূপান্তর করা হয়েছে। উল্টো মাস্ক নিজেই এক পর্যায়ে কোম্পানির 90% মালিকানা দাবি করে তা নিজের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলেন বলে আদালতে জানান স্যাম অল্টম্যান। মামলায় ওপেন এআই জিতলেও বিচারের সময় একাধিক সাক্ষী স্যাম অল্টম্যানকে মিথ্যাবাদী বলে অভিহিত করায় তার ব্যক্তিগত সততা ও নেতৃত্ব বড় ধাক্কা খেয়েছে। তবে এই রায়ের ফলে ওপেন এআই এর শেয়ার বাজারে আসার পথ পরিষ্কার হলো, যা প্রতিষ্ঠানটির বাজার মূল্যকে $1 ট্রিলিয়ন নিয়ে যেতে পারে। অবশ্য ইলন মাস্ক জানিয়েছেন তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।
আজ চায়না সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার সন্ধ্যায় তার বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। বুধবার চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন তিনি। সফরের আগে এক বক্তব্যে মস্কো বেইজিং সম্পর্ক নিয়ে বিশেষ বার্তা দেন রাশিয়ার প্রেসিডেন্ট। দুই দেশের জোরালো সম্পর্ক পুরো বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে বলে আশা করছেন পুতিন। এক বছরেরও কম সময়ের মধ্যে এটা পুতিন শি জিনপিং এর দ্বিতীয় বৈঠক। বাণিজ্য, তাইওয়ান এবং ইরান যুদ্ধ নিয়ে কিছুদিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক হয়। তবে সেই বৈঠক খুব একটা সফল হয়নি বলেই মনে করা হয়। বিশ্ব রাজনীতির প্রধান দুই পরাশক্তিকে পরপর আতিথেয়তা দিয়ে বেইজিং এখন বৈশ্বিক কূটনীতির কেন্দ্রে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর শেষ হতে চায়না সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের 25 বছরের বন্ধুত্বের এই রাষ্ট্রীয় সফরে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য এবং ইউক্রেন যুদ্ধই মূল এজেন্ডা। পশ্চিমাদের কড়া নিষেধাজ্ঞার মুখে বেইজিংয়ের কাছ থেকে পুতিন কতটা সমর্থন পাবেন তা নিয়েই আন্তর্জাতিক মহলে চলছে নানা হিসাব নিকাশ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের এক সপ্তাহের মধ্যেই চায়নায় রাষ্ট্রীয় আতিথেয়তা নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক কূটনীতিতে শীর্ষ দুই প্রতিপক্ষ দেশের রাষ্ট্রপ্রধানকে পরপর স্বাগত জানানোর এই ঘটনা বেশ বিরল। চায়নার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস বলছে, নজিরবিহীন এই তৎপরতায় বেইজিং এখন বিশ্ব রাজনীতির প্রধান কেন্দ্র। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের সাথে বেইজিংয়ের কোনো গোপন সমঝোতা হলো কিনা তা পরখ করাই পুতিনের মূল লক্ষ্য। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়াকে $367 বিলিয়ন অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা দিয়ে টিকিয়ে রেখেছে চায়না। তাই আমেরিকার সাথে বাণিজ্য টিকিয়ে রাখার পাশাপাশি মস্কোকে ঢাল হিসেবে ব্যবহার করা বেইজিংয়ের বড় কৌশল। একসময়ের সমান অংশীদার রাশিয়া এখন চায়নার ওপর এতটাই নির্ভরশীল যে আন্তর্জাতিক মহলে মস্কো মূলত বেইজিংয়ের জুনিয়র পার্টনার। দুই দেশের বাণিজ্য রেকর্ড $24,000 কোটি পৌঁছালেও আমেরিকার নিষেধাজ্ঞার ভয়ে চায়নার ব্যাংকগুলো রাশিয়ার সাথে লেনদেনে বেশ সতর্ক। তাই এবার চায়নার মুদ্রা ইউয়ানের ব্যবহার বাড়ানো এবং পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন চূড়ান্ত করতে মরিয়া ক্রেমলিন। অবশ্য এই সম্পর্ক থেকে নিজেদের ফায়দা তুলছে বেইজিং। মধ্যপ্রাচ্য সংকটে সাগরপথ ঝুঁকিতে পড়ায় রাশিয়ার সস্তা তেল গ্যাসই চায়নার জ্বালানি নিরাপত্তার মূল ভরসা। ভবিষ্যতে তাইওয়ান নিয়ে আমেরিকার সাথে যুদ্ধ বাঁধলে এই জ্বালানি খাতি হবে বেইজিংয়ের প্রধান ব্যাকআপ। তবে নিজেদের অর্থনৈতিক স্থিতিশীলতা ও পশ্চিমাদের বিশাল বাজার হারাতে চায় না বেইজিং। সে কারণে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সরাসরি সামরিক সহায়তা দেওয়া থেকে বিরত রয়েছে শি জিনপিং প্রশাসন। আপাত দৃষ্টিতে দুই পরাশক্তি এক সুতোয় বাধা হলেও পর্দার আড়ালে রয়েছে স্বার্থের দ্বন্দ্ব। যুদ্ধ দীর্ঘায়িত করে পশ্চিমাদের ব্যস্ত রাখতে চায় রাশিয়া, আর চায়না চায় দ্রুত অর্থনৈতিক স্থিতিশীলতা। ফলে এই সফর থেকে রাতারাতি পৃথিবী বদলে দেওয়ার মতো কোনো চুক্তি হয়তো হবে না। তবে ওয়াশিংটনকে এই বার্তাই দেওয়া হচ্ছে, এক মেরুকরণের বিশ্বকে রুখে দিতে বেইজিং মস্কো জোট এখনও ভাঙেনি। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। সোমবার ইসরায়েলি বাহিনীর উপর 14টি হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী। আল জাজিরা জানায়, এই হামলায় বিস্ফোরক, ড্রোন, রকেট এবং কামানোর গোলা ব্যবহার করে হিজবুল্লাহ। সীমান্তবর্তী শহর ও উপত্যকায় ইসরায়েলি সেনা এবং সামরিক যানবাহন লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলেও জানায় তারা। কাগজে কলমে গত 17 এপ্রিল যুদ্ধবিরতি চুক্তি হলেও লেবাননে হামলা অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি ওয়াশিংটনে আরও 45 দিনের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয় দুই পক্ষ। তবে এই সমঝোতার মধ্যে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। চায়নার ইউনান প্রদেশে দেখা গেছে প্রকৃতির এক চমৎকার দৃশ্য। মে মাসের এই সময় সেখানকার একটি পাহাড়ি উপত্যকায় একসাথে ডানা মেলেছে লাখ লাখ প্রজাপতি। সবুজ বনাঞ্চল আর হাজারো রঙিন ডানার এই মায়াবী রূপ দেখতে সেখানে ভিড় করছে অসংখ্য মানুষ।
ক্যামেরার চোখ যেদিকেই যায় সেদিকেই হাজার হাজার প্রজাপতির ওরাউরি। চায়নার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হংহে উপত্যকার পুরো সবুজ বনটাই ছেয়ে গেছে গাঢ় হলুদ রঙের প্রজাপতিতে। মে মাসের এই সময়ে অর্থাৎ বসন্তের শেষে আর গ্রীষ্মের শুরুতে প্রতি বছরই এখানে একসাথে বিপুল সংখ্যক প্রজাপতির আগমন ঘটে। চারপাশের চেনা পরিবেশটাই তখন বদলে যায় অন্য এক রূপে। প্রকৃতির এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। আমি কুনমিং থেকে পরশুই রওনা দিয়েছিলাম শুধু এই প্রজাপতিগুলো সামনাসামনি দেখব বলে। এখানকার বনের পরিবেশটাও দারুণ। গাছের সবুজের মাঝে হলুদ প্রজাপতিগুলো দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। ওপর থেকে দেখলে মনে হয় যেন এক সবুজ পাহাড়ের চাদর। হংহে উপত্যকাকে বলা হয় পৃথিবীর অন্যতম প্রধান প্রজাপতি অঞ্চল। বৈচিত্র্যের দিক থেকেও এই বনের জুড়ি মেলা ভার। ছোট বড় তো বটেই, অনেক বিরল প্রজাতির প্রজাপতিরও নির্ভরযোগ্য আশ্রয়স্থল এই বনাঞ্চল। গবেষকরা বলছেন এখানকার চমৎকার আবহাওয়া আর ঘন বনাঞ্চলের কারণেই প্রজাপতিরা বংশবৃদ্ধির জন্য এই জায়গাকে বেছে নেয়। আর তাই বছরের এই নির্দিষ্ট সময়ে পুরো উপত্যকা সেজে ওঠে চেনা নান্দনিক রূপে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1-এর সাথেই থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।